কনজাংশনের উপরই আমার ক্লাস নেওয়া লাগবে কমপক্ষে 6-7টা। তারপরে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে কমপক্ষে হচ্ছে 8-9টা। তারপরে আবার এটাকে ট্রান্সফার করার জন্য হচ্ছে আরও 2-3টা। এতগুলা ক্লাস নিয়ে আমি যদি হচ্ছে ইউটিউবে আপলোড দিই, তুমি নিশ্চিত থাকো কেউ দেখবে না। আমি যদি বলি 5 মিনিটে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, লাখ লাখ মানুষ হচ্ছে দেখবে। তো মানুষ না সবসময় হচ্ছে শর্টকাট ওয়েটা খুঁজে, কিন্তু নলেজের রাস্তা না কোনো শর্টকাট ওয়ে নাই এখানে। তুমি যদি শর্টকাট ওয়েতে যাও, তুমি কিছু কোয়েশ্চেন সলভ করতে পারবা, কিন্তু সব কোয়েশ্চেন সলভ করতে পারবা না, এবং সেইটা দিয়ে না খুব পড়াশোনাতে তুমি ভালো কিছু করতে পারবা না। আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন শেষ। সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা কি সেন্টেন্স বানাই বলো তো ভাইরা? কমপ্লেক্স সেন্টেন্স বানাই। তাহলে আমরা একটা কথা এটা বলতে পারি যে কোনো একটা সেন্টেন্স, ওইটা কি সেন্টেন্স এইটা বোঝার জন্য সবার আগে আমাদেরকে কি দেখা উচিত? কি কনজাংশন আছে। যদি দেখি সাবঅর্ডিনেটিং কনজাংশন, আমরা ইনিশিয়ালি ডিসাইড করতে পারি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে আরও ক্রাইটেরিয়া আছে, ওগুলো আস্তে আস্তে ফুলফিল করলে আমরা একটা সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। বুঝতে পারছো সবাই? এখন আমি একটা সেন্টেন্স লিখি, ধরো লিখলাম এই সেন্টেন্সটা একটু লিখে ফেলো সবাই, যে দ্য তাজমহল রেস্টস অন এ প্ল্যাটফর্ম অফ রেড স্টোন, দেয়ারফর ইট লুকস ভেরি নাইস। যে তাজমহল একটা লাল পাথরের প্ল্যাটফর্মের উপরে অবস্থিত, তাই এটা দেখতে অনেক সুন্দর। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু লিখে ফেলো। এই সেন্টেন্সটা আমাদের বোর্ডে আসছিল, ট্রান্সফরমেশনে আসছিল। তার আগে আমাকে একটু বলো যে এইটা কি সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? একটু ভাবো, চিন্তা করো। আচ্ছা, একে একে একটু জিজ্ঞেস করি সবাইকে। বলো তো এটা সিম্পল সেন্টেন্স, এটার পক্ষে কারা কারা আছো একটু হাত তুলো, যে ভাই এটা সিম্পল সেন্টেন্স। অল্প কয়েকজন হাত তুলো। আছে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটার পক্ষে কারা কারা হাত আছে হাত তুলো। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা কম্পাউন্ড সেন্টেন্স, এটার পক্ষে কারা কারা আছে? কি এমন এমন করে কেন, শাড়ি পরছো নাকি? হ্যাঁ, তো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অল্প কিছু এক দুই তিনজন হাত তুলছো তোমরা। যারা হাতই তুলো নাই তারা কোন পক্ষের লোক? আচ্ছা, এখন এটা সিম্পল সেন্টেন্স কখনোই হবে না। কেন হবে না? কারণ সিম্পল সেন্টেন্সে জাস্ট একটাই সাবজেক্ট, একটাই ভার্ব, একটাই এক্সটেনশন থাকে। বোঝা গেছে? আচ্ছা, কমপ্লেক্স বা কম্পাউন্ড, এটা নিয়ে আমরা অনেকে কনফিউজড থাকি। এইটাকে প্রথম দেখাতে আমরা অনেকেই কমপ্লেক্স সেন্টেন্স মনে করি। এই মনে করার পেছনেও কারণ আছে। কি কারণ? আমাদেরকে হচ্ছে পড়ানো হয়েছে এইভাবে যে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড বাট অর থাকে, তাই না? ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলোর বৈশিষ্ট্য পড়ায় না তোমাদের? ফার্স্টে পড়াইছে কম্পাউন্ড মানে সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য, কম্পাউন্ডের বৈশিষ্ট্য, কমপ্লেক্সের বৈশিষ্ট্য। ওখানে কম্পাউন্ডের বৈশিষ্ট্যতে কি লিখছিল? যে কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন হিসেবে অ্যান্ড বাট অর থাকে, তাই না? তো এই সেন্টেন্সে অ্যান্ড বাট অর নাই বলে তুমি প্রথমেই ধরতে পারো নাই যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটা জিনিস আমাদেরকে শেখায়, সেটা কি? যে কম্পাউন্ড সেন্টেন্সে কমা হয় না, তাই না? এরকম শেখায় কিন্তু যে কম্পাউন্ড সেন্টেন্সে কমা হয় না। কিন্তু তুমি নেটে হচ্ছে গুগলে তুমি কম্পাউন্ড সেন্টেন্স লিখে সার্চ দাও, তোমার যে কোনো ওয়েবসাইটে মন চায় তুমি ঢুকো, সব জায়গায় দেখবা প্রত্যেকটা কম্পাউন্ড সেন্টেন্সে তারা কমা দিছে। শুধু তাই না, তারা একদম ইনস্ট্রাকশন দিয়ে বলে দিছে যে কম্পাউন্ড সেন্টেন্সে কমা দিতে হবে। মানে কম্পাউন্ড সেন্টেন্সে কমা দেওয়াটা হচ্ছে নিয়ম, কিন্তু আমরা আমাদের দেশে দেই না। বোঝা গেছে? এখন তুমি বোর্ড এক্সামে কি করবা? বোর্ড এক্সামে কি কমা দিবা? উত্তর হচ্ছে কমা দিলে টিচার না বুঝে কেটে দিতে পারে। এই জন্য আমরা বোর্ড এক্সামে কি করব? কমা ডিজার্ভ করা সত্ত্বেও কমা দিব না। মনে থাকবে সবার? মানে জেনে জেনে একটু ভুল করবা, কি আর করার, কিছু তো করার নেই। তোমার মার্কস পাওয়ার জন্য যদি ভুল করা লাগে তাহলে ভুল করবা। তো কম্পাউন্ড সেন্টেন্সে এই কমাটা দেয়াটাই হচ্ছে নিয়ম। আমরা যে দিই না, এটা আসলে রুলকে ভায়োলেট করা হয়। আর কম্পাউন্ড সেন্টেন্স শুধু অ্যান্ড বাট অর না, আরও বেশ কিছু কনজাংশন আছে যেগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। এখন এই কনজাংশনগুলোর নাম কি বলো তো? এই যে অ্যান্ড, বাট, অর বা এইটাকে আমরা বলি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। একটু লিখে ফেলো সবাই।
আমরা আগে বলছিলাম না যে কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স বানানোর এবিলিটি রাখে, মানে ও থাকলেই কম্পাউন্ড সেন্টেন্স হয় না, ও থাকলে সিম্পল সেন্টেন্সও হতে পারে, কিন্তু ও হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বানানোর এবিলিটি রাখে। কোনটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, কোনটা কম্পাউন্ড এখনো আমরা ডিটেলসে কোনো কিছু বলি না, এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বলবো। আগে তুমি কনজাংশনগুলো চিনো। তাহলে এইটাকে আমরা কি কনজাংশন বলবো? দেয়ারফরকে বলো তো কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন যখন এরকম দুইটা প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করবে তখন ওইটাকে আমরা কি সেন্টেন্স বলি? কম্পাউন্ড সেন্টেন্স বলি। আচ্ছা, এই সেন্টেন্সটা দিয়ে বোর্ড বলছিল যে এটা কমপ্লেক্স করো। সো এইটা দিয়ে যখন বলছে যে কমপ্লেক্স করো, তখন সবার আগে আমাকে বাদ দিতে হবে কাকে বলো তো? ওকে বাদ দেওয়া লাগবে। কেন বাদ দেওয়া লাগবে? কারণ ও থাকলে তো কম্পাউন্ড সেন্টেন্স হয়। আমাকে যেহেতু বলছে কমপ্লেক্স সেন্টেন্স বানাতে, সবার আগে আমি হচ্ছে ওকে বাদ দিব। আর কমপ্লেক্স সেন্টেন্স বানায় কোন কনজাংশন বলো তো? সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমাকে এই সেন্টেন্সে আনতে হবে কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখন প্রশ্ন হচ্ছে কোন পয়েন্টে আমরা নিয়ে আসব? যেখান থেকে মুছে ফেললাম সেখানেই নিয়ে আসব? উত্তর হচ্ছে যেখানে খুশি নিয়ে আসতে পারো, সেন্টেন্সটা মিনিংফুল হওয়া লাগবে। এখানে আনলে যদি মিনিংফুল হয় আনবা, ওইখানে আনলেও যদি মিনিংফুল হয় আনবা, যেখানে আনলে সেন্টেন্সটা এই মিনিংটা ঠিক থাকে ওইখানে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা নিয়ে আসবা। মিনিংটাও কিন্তু মোটামুটি সেম থাকা লাগবে। এমন একটা কনজাংশন আনলাম মিনিং চেঞ্জ হয়ে গেল তা কিন্তু আবার হবে না, তোমার মিনিংটাও হচ্ছে ধরে রাখা লাগবে। তাহলে আমরা কোন সাবঅর্ডিনেটিং কনজাংশন কোথায় নিয়ে আসলে কি হয় বলো তো সেন্টেন্সটা কমপ্লেক্স হবে? হ্যাঁ, অনেক অ্যান্সার দিয়ে ফেলছো। আমরা যদি এখানে অ্যাজ দিয়ে দেই, as the Taj Mahal rests on a platform of red stone, it looks very nice, ব্যাস কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। দেখো কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলাম, আমাদের জাস্ট কি চেঞ্জ করতে হলো বলো? কনজাংশনটা। এই জিনিসটাই না সবাইকে বোঝাতে পারি না যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পুরোটাই ডিপেন্ড করে আসলে কনজাংশনের উপরে। তুমি কনজাংশন কতটুকু ভালো ট্রান্সফার করতে পারো এইটার উপরেই ডিপেন্ড করে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কতটুকু ভালো ট্রান্সফার করতে পারবা। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কোনো রুল শিখবো না, তুমি তোমার কমন সেন্স দিয়ে হচ্ছে সলভ করবা। দেখো তুমি পরীক্ষা দিতে যাবো, তোমার আশপাশের ফ্রেন্ডরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের হাজার হাজার রুল নিয়ে বসে আসছে, তুমি দেখবা খালি হাতে কাঙ্গালের মতো বসে আস। তোমার কোনো বন্ধু বান্ধব এসে বলবে কি কার কাছে পরশ, কোনো সিট টিট দেয় না, কোনো রুল টুল নাই, নে আমারটা একটু বর। তারপরে পরীক্ষার হলে দেখবা ওই তোমাকে হচ্ছে জিজ্ঞেস করতেছে এটা কি হবে, এটা কি হবে। বোঝা গেছে? আমাদের এসব হাবিজাবি রুল লাগবে না, তুমি তোমার লজিক দিয়ে, তোমার কমন সেন্স দিয়ে, তোমার ইংলিশ বোঝার ডেপথ দিয়ে তুমি এমনিতেই সলভ করতে পারবা, কোনো রুল লাগবে না। যেমন এটা পারছো না, কোনো রুল লাগছে এটার? আমি কি এখন রুল বানাবো যে সেন্টেন্সের মাঝে কম্পাউন্ড সেন্টেন্সে দেয়ারফর থাকলে দেয়ারফর উঠিয়ে সেন্টেন্সের শুরুতে অ্যাজ দিতে হয়? এইগুলো কোনো এইভাবে ইংলিশ শেখে মানুষ? তুমি তোমার কমন সেন্স দিয়ে এগুলো পারবা, এগুলোর জন্য হচ্ছে রকেট সায়েন্স বোঝা লাগে না। আচ্ছা যাক, তার মানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স কে বানাবে বলো? কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন এই কোঅর্ডিনেটিং কনজাংশন কারা কারা? আমরা কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন অনেকগুলো লিখছিলাম তাই না? কোঅর্ডিনেটিং কনজাংশন এত না, কোঅর্ডিনেটিং কনজাংশন মোটামুটি 8টার মতো পাওয়া যায়। এই 8টাকেও আবার মনে রাখার জন্য আমাদের ছোট্ট একটা টেকনিক আছে, সেটা হচ্ছে ফ্যান বয়েজ, অনেকেই চিনো তাই না? আচ্ছা, এফে কি বলো? ফর। এতে কি? হ্যান্ড। এনতে নর। বিতে কি? বার্সেলোনা। ওতে কি বলো? অর। ওয়াইতে ইয়েট। এসে কি? সো। এই কয়টাই সব বইতে লেখা, বা হচ্ছে তুমি যদি নেটেও সার্চ দাও এই কয়টাই লেখা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে লেখে না, সেটা হচ্ছে দেয়ারফর। দেয়ারফরটাও আসলে এর মধ্যে পড়ে। দেয়ারফরটাকে আমরা সো এর সাথেই লিখলাম, কারণ হচ্ছে সো আর দেয়ারফর তো সেম মিনিংই দেয় তাই না? এই জন্য আমরা একসাথেই লিখে ফেললাম। তো এই 8টা কনজাংশনই আমরা পাই কোঅর্ডিনেটিং কনজাংশন, যারা কি সেন্টেন্স বানানোর এবিলিটি রাখে বলো তো? কম্পাউন্ড সেন্টেন্স। মনে থাকবে সবার? আমি কিছু কথা ইচ্ছা করেই তোমাদেরকে বারবার বলতেছি, কারণ এই বারবার বলাতে তোমার মনে থাকবে, এটা পরে যে কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট এগুলো বারবার বলাতে তোমার হচ্ছে বিষয়গুলো মনে থাকবে, কষ্ট করে আর এফোর্ট দেওয়া লাগবে না।
আর এই টপিকটা একটু কনসেন্ট্রেট করে বন্ধু বান্ধবদেরকে ভুলে তারপরে হচ্ছে বোঝার ট্রাই করো। ক্লাস শেষে যত বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে হচ্ছে আড্ডা দিও, কিন্তু ক্লাসের মধ্যে একটু কনসেন্ট্রেট করো, কারণ এটা তোমাকে এতটা ডিটেইলসে কেউই বোঝাবে না। বোঝা গেছে? এই জিনিসটা তোমার এসএসসিতে লাগবে, এইচএসসিতে লাগবে, অ্যাডমিশন টেস্টে লাগবে, সব জায়গায় লাগবে। তো সব জায়গায় যেহেতু লাগবে, এটাকে এমনভাবে, তোমরা তো মাত্র 9-এ পড়ো তাই না, এমনভাবে শিখে ফেলো যেন হচ্ছে এই শেখা দিয়ে তুমি তোমার বাকি জীবন পার করে দিতে পারো। বোঝা গেছে? এখন এই যে কনজাংশনগুলো যে লিখলাম, এদের ভেতরে কোনটাকে তোমার অদ্ভুত লাগতেছে বলো? যে ভাই এইটা এখানে কেন? ইয়েট। আর কোনটা? আর কোনটা? ফর। ফরটাই হচ্ছে সবচেয়ে অদ্ভুত। বোঝা গেছে কেন অদ্ভুত? কারণ ফরকে আমরা কি হিসেবে চিনি বলো? প্রিপোজিশন হিসেবে চিনি না? এই বেটাকে আমি কেন হচ্ছে কনজাংশনের মধ্যে লিখলাম? বিষয় হচ্ছে ফর মূলত প্রিপোজিশনই, কিন্তু ফর কনজাংশন হিসেবেও কাজ করতে পারে। ফর যখন কনজাংশন হিসেবে কাজ করে তখন এটার মিনিং হচ্ছে, আমরা একটু লিখে ফেলি, কারণ। ফর যখন কনজাংশন হিসেবে কাজ করবে তখন এটা মিনিং দেবে হচ্ছে কারণ। যেমন ধরো আমি একটা এক্সাম্পল লিখি, হি মিসড দ্য ক্লাস ফর হি ওয়াজ সিক। এখানে কম্পাউন্ড সেন্টেন্স তো কমা দেওয়াটা নিয়ম, কিন্তু তোমরা পরীক্ষাতে এগুলো না দেওয়াটাই ভালো হবে। হি মিসড দ্য ক্লাস ফর হি ওয়াজ সিক। এটার মিনিংটা কি দাঁড়ায়? সে ক্লাসটা মিস দিয়েছে কারণ সে অসুস্থ ছিল। বুঝছো সবাই? আমরা আমাদের বোর্ড এক্সামে এখানে ফর না দিয়ে কি দিব বলো তো? আচ্ছা, অ্যান্ড দিব। কেমন? মানে শুধু অ্যান্ড দিলে আবার হচ্ছে সমস্যা করে টিচাররা, এই জন্য অ্যান্ড সো দেওয়া লাগে। এখন অ্যান্ড সো যদি এইখানে দাও তাহলে কি খুব একটা মিনিংফুল হয় যে হি মিসড দ্য ক্লাস অ্যান্ড সো হি ওয়াজ সিক? কম্পাউন্ড সেন্টেন্স লেখার সময় একটা জিনিস মেনটেন করা লাগে, সেটা হচ্ছে তোমার কজ অ্যান্ড ডিফেক্ট। সবসময় না, মাঝে মাঝে মেনটেন করা লাগে। যেমন এইখানে অ্যান্ড সো দিলে মিনিংফুল হচ্ছে না, এই জন্য তুমি কি করবা, এই অংশটাকে শুরুতে নিয়ে আসবা, এটাকে পরে পাঠিয়ে দিবা, তখন এইভাবে লিখবা, হি ওয়াজ সিক অ্যান্ড সো হি মিসড দ্য ক্লাস। মানে এটা লিখবা হচ্ছে বোর্ডে। এই কোয়েশ্চেন মানে এই সেন্টেন্স তুমি যদি এসএসসির পর্যায়ে বা বোর্ড এক্সামে তুমি যদি লেখো, টিচাররা না বুঝে কেটে দিতে পারে। বোঝা গেছে? তাহলে বোর্ডে কোনটা লিখবা এখন এটা নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি করার দরকার নাই, তুমি আগে শিখো বোর্ডে কি লিখবে, এটার জন্য তোমাদেরকে আমি আলাদাই ক্লাস নিব। বোঝা গেছে? এখন তুমি হচ্ছে ইংলিশটা শিখো, তারপর আমরা ওইদিকে যাব। আচ্ছা, এটাকে আমরা কি সেন্টেন্স বলবো বলো? কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে যদি আমরা এইভাবে লিখতাম, ধরো যদি লিখি হি মিসড দ্য ক্লাস বিকজ হি ওয়াজ সিক, এটা কি সেন্টেন্স বলো? এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। কেন হবে কমপ্লেক্স সেন্টেন্স? কারণ বিকজটা কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো এখানে ফর ছিল বলে হচ্ছে আমরা এটাকে বলছি কম্পাউন্ড, আর এখানে বিকজ বলে আমরা এটাকে কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা পুরোপুরি কনজাংশনের উপর ডিপেন্ড করলো না? আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের টিচাররা যে বলে কমপ্লেক্স সেন্টেন্সে কমা হয়, কম্পাউন্ডে হয় না, এখানে তো উল্টা ঘটনা ঘটলো, কম্পাউন্ডেই হলো, কমপ্লেক্সেই হলো না। তো এই ধরনের কথাবার্তা এগুলো একটু মাথা থেকে ছেড়ে ফেলো, নতুন করে আবার হচ্ছে একদম সব কিছু পরিষ্কারভাবে শেখো। তাহলে এইখানে আমরা কি বলবো? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একদিনে? হ্যাঁ, আমি ধরো এখন একটা ক্লাস ধরো ইউটিউবে আপলোড করলাম, এই যে ধরো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডই, তোমাদের কনজাংশনের উপরই আমার ক্লাস নেওয়া লাগবে কমপক্ষে 6-7টা, তারপরে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে কমপক্ষে হচ্ছে 8-9টা, তারপরে আবার এটাকে ট্রান্সফার করার জন্য হচ্ছে আরও 2-3টা। এতগুলা ক্লাস নিয়ে আমি যদি হচ্ছে ইউটিউবে আপলোড দিই, তুমি নিশ্চিত থাকো কেউ দেখবে না এই ভিডিও। আমি যদি বলি 5 মিনিটে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, লাখ লাখ মানুষ হচ্ছে দেখবে। তো মানুষ না সবসময় হচ্ছে শর্টকাট ওয়েটা খুঁজে,
কিন্তু নলেজের রাস্তা না কোনো শর্টকাট ওয়ে নাই এখানে। তুমি যদি শর্টকাট ওয়েতে যাও তুমি কিছু কোশ্চেন সলভ করতে পারবা, কিন্তু সব কোশ্চেন সলভ করতে পারবা না, এবং সেটা দিয়ে না খুব পড়াশোনাতে তুমি ভালো কিছু করতে পারবা না। এই দুইটা বুঝছো তো সবাই? এখন দেখো, আমরা যদি এই সেন্টেন্সটা এইভাবে লিখি যে হি মিসড দ্য ক্লাস বিকজ অফ হিজ সিকনেস, এইটা কি বলো তো? কি সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই তো বুঝতে পারছো? এতটুকু ক্লিয়ার? এইটা কোন পার্টস অফ স্পিচ বলো? এই যে বিকজ অফ, বলতে পারবা? এটা কি কনজাংশন না প্রিপোজিশন? এইটা হচ্ছে প্রিপোজিশন। সবসময় মনে রাখবা, বিকজ হচ্ছে কনজাংশন, আর বিকজ অফটাকে আমরা কি বলি? প্রিপোজিশন। তাহলে এইটা হচ্ছে তোমার প্রিপোজিশন। তুমি এখানে বিকজ অফ ছাড়া আর কি দিতে পারতা? হ্যাঁ, ডিউ টু দিতে পারতা। তাহলে ডিউ টুটাও কোন পার্টস অফ স্পিচ? প্রিপোজিশন। তুমি এখানে চাইলে ফর দিতে পারতা না? ফরও তো দিতে পারতা, তাই না? যে হি মিস দ্য ক্লাস ফর হিজ সিকনেস, তাহলে ফরটা এখানে কি হইতো বলো? প্রিপোজিশন। ফর এইখানে প্রিপোজিশন, আর এইখানে কি? কনজাংশন। প্রশ্ন হচ্ছে এইটা কনজাংশন আর এইটা প্রিপোজিশন তুমি বুঝবা কিভাবে? এইটা বোঝার জন্য আমাদেরকে বোঝা লাগে কনজাংশন আর প্রিপোজিশনের ভেতরে ডিফারেন্স। ডিফারেন্সটা কি আমরা একটু এই সাইডে লিখে দিই। আমরা সবাই কনজাংশন পড়ি, কিন্তু কখনো না কনজাংশন আর প্রিপোজিশন এই দুইটার ভেতরে ডিফারেন্সই হচ্ছে ওইভাবে পড়ি না বা জানি না। কিন্তু কনজাংশন আর প্রিপোজিশনের ভেতরে ডিফারেন্স না বুঝলে না কখনোই তুমি কনজাংশন ক্লিয়ারলি বুঝবা না। এদের ভেতরে ডিফারেন্সটা হচ্ছে এরকম যে কনজাংশন আর প্রিপোজিশন দুইটারই কাজ হচ্ছে কানেক্ট করা, কিন্তু কনজাংশন কানেক্ট করে হচ্ছে সমজাতীয় জিনিসকে, আর প্রিপোজিশন কানেক্ট করে হচ্ছে ডিফারেন্ট জিনিসকে। যেমন ধরো কনজাংশন কাকে কাকে কানেক্ট করবে? ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে, বা ধরো হচ্ছে ফ্রেজের সাথে ফ্রেজকে, বা ধরো ক্লজের সাথে ক্লজকে। এবার বলো তো ভাইয়েরা, তোমরা কি ক্লজ ফ্রেজ চিনো? আমি তোমাদেরকে ক্লজ ফ্রেজ এখনো পড়াই নাই, তারপর অল্প করে বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে একটু বলি। ক্লজের বাংলা কি বলো? বাক্যাংশ। আর ফ্রেজের বাংলা? শব্দগুচ্ছ বা পদগুচ্ছ। ক্লজে ভার্ব থাকে আর ফ্রেজে ভার্ব থাকবে না, বা আরও একদম সহিভাবে যদি বলতে চাই, ক্লজে ফাইনিট ভার্ব থাকে, ফ্রেজে ফাইনিট ভার্বটা থাকবে না। তুমি ফাইনিট ভার্ব যদি না বুঝো আপাতত সমস্যা নাই, এগুলো আমরা পরে বুঝবো। তুমি আপাতত জাস্ট এই জিনিসটাই মনে রাখো, ক্লজে কি থাকবে? ভার্ব থাকবে, আর ফ্রেজে কি থাকবে না। এবার খেয়াল করো, দেখো হি মিস দ্য ক্লাস, এটা কি ক্লজ দ্য ফ্রেজ? ক্লজ। হি ওয়াজ সিক, এটা কি ক্লজ না ফ্রেজ? ক্লজ। তাহলে দুইটা ক্লজ, কানেক্টটা করছে কে? ফর। তাহলে ওকে আমরা কি বলবো? ক্লজের সাথে ক্লজের কানেকশন কে করে? কনজাংশন। এইবার বলো হি মিস দ্য ক্লাস, এটা কি ক্লজ না ফ্রেজ? ক্লজ। হিজ সিকনেস, এখানে কোনো ভার্ব পাচ্ছ? তাহলে এইটা কি বলো তো? ফ্রেজ। ক্লজ আর ফ্রেজ ডিফারেন্ট জিনিস না? আচ্ছা, তাহলে এই সাইডে আমরা একটু লিখি। প্রিপোজিশনের কাজ হচ্ছে একটা ক্লজের সাথে একটা ওয়ার্ডকে কানেক্ট করে, বা একটা ক্লজের সাথে একটা ফ্রেজকে কানেক্ট করে দেয়। আমরা কিছু এক্সাম্পল দেখি, যেমন ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কানেকশন করে কিভাবে কানেক্ট করতে পারে। যেমন ধরো ওই যে আমরা লিখছিলাম না এর আগে, যে রহিম অ্যান্ড রহিমা, তাই না, আর জাস্ট ফ্রেন্ডস, মনে আছে? তারা হচ্ছে বন্ধু। আচ্ছা, এখানে কোনটা কনজাংশন? অ্যান্ড। কাকে কাকে কানেক্ট করলো? দুইটা ওয়ার্ডকে কানেক্ট করে দিচ্ছে না? আচ্ছা, তাহলে কনজাংশন কি করে? ওয়ার্ডের সাথে ওয়ার্ডের কানেকশন করে। এবার প্রশ্ন হচ্ছে যে ফ্রেজের সাথে ফ্রেজের কানেকশন কিভাবে করবে? ধরো আমরা বললাম যে আই লাইক ওয়াকিং ইন দ্য মর্নিং অ্যান্ড সুইমিং ইন দ্য রিভার। কেউ কি নদীতে সাঁতার কাটছো নাকি কখনো?
ওরে সর্বনাশ, আমার পানি অনেক ভয় লাগে। মানে ধরো পানির প্রতিও ভয় আছে, আরেকটা ভয় আছে, সেটা হচ্ছে পানির ভেতরে বড় কোনো প্রাণী হয়তো বাস। হ্যাঁ, এটি উদ্ভট চিন্তা মাথার মধ্যে ঘুরে। সেই এই কারণে পানির মধ্যে অল্প একটু নামলেই না দম বন্ধ হয়ে যায়, মানে পানিতে ডোবার আগেই হচ্ছে ডুবে শেষ। হ্যাঁ হ্যাঁ, কেমন কেমন যেন লাগে। আমি তো ছোটবেলায় গোসলই করতাম না, পানি মাথার উপরে পড়লে আমার দম বন্ধ হয়ে যেত। ইভেন এখনো হচ্ছে পানি মাথার উপরে পড়লে দম বন্ধ হয়ে যায়। মানে একটু করা তো লাগে, আর কি করার, বাধ্য হয়ে করা লাগে। বিশেষ করে ঝর্ণায় গোসল করলে বেশি সমস্যা হয়। এখন দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং আর সুইমিং ইন দ্য রিভার, বলো তো ভাইয়ারা, ওয়াকিং ইন দ্য মর্নিং এটা কি ক্লজ না ফ্রেজ? এটা একটা ফ্রেজ। বলতে পারো যে ভাইয়া এখানে তো ভার্ব আছে ওয়াকিং, তাহলে তো এটা ক্লজ হওয়ার কথা না। এই ওয়াকিংটাকে আমরা ফাইনিট ভার্ব বলি না, এই জন্য আমরা এটাকে কি বলি? ফ্রেজ বলি। মনে থাকবে? আচ্ছা, আবার বলি, দেখো, ওয়াকিং ইন দ্য মর্নিং এটা একটা ফ্রেজ, এইটাও আরেকটা ফ্রেজ। দুইটা ফ্রেজকে কে কানেক্ট করছে? কনজাংশন। তাহলে আমরা এই এক্সাম্পলটা পেলাম, এইটাও পেলাম। এবার কোনটা বাকি? এইটা ক্লজের সাথে ক্লজের কানেকশন করবে। যেমন ধরো হচ্ছে আমি যদি বলি যে ইফ ইউ কাম আই উইল গো, ইফটা হচ্ছে কনজাংশন, ইউ কামটা হচ্ছে ক্লজ, আই উইল গোটা হচ্ছে ক্লজ। দুইটা ক্লজকে কে কানেক্ট করলো? কনজাংশন। তাহলে আমরা এই এক্সাম্পলটাও পেয়ে গেলাম। তাহলে কনজাংশনের কাজ কি আবার বলো? ওয়ার্ডের সাথে ওয়ার্ড, ফ্রেজের সাথে ফ্রেজ, ক্লজের সাথে ক্লজকে কানেক্ট করা। এবার আমরা কোনটা দেখব? প্রিপোজিশনের কাজ। এই পার্টটা খুব ভালো করে বুঝবা, বোঝা গেছে? আমি একটু এই দিকটা মুছে তারপরে লিখি, এটা মুছবো পুরোটা। ধরো লিখলাম আই ওয়েন্ট, এটা একটা ছোট্ট একটা ক্লজ হয়ে গেছে না? ইনফরমেশন অনেক কম, কিন্তু একটা ক্লজ তো হয়ে গেছে। এখন ধরো এই ক্লজের সাথে আমি একটা ওয়ার্ড অ্যাড করতে চাচ্ছি। আমরা কি বলছিলাম? প্রিপোজিশন কি করে? ক্লজের সাথে ওয়ার্ডকে কানেক্ট করে। তো একটা ওয়ার্ড ধরো স্কুল, একটা ক্লজ একটা ওয়ার্ড, কানেকশনটা কে করে দিবে? প্রিপোজিশন। তাহলে এখানে কি হবে? টু হবে। বোঝা গেছে? তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া দিলাম আপনার একটা প্যাচ লাগায়া, আমরা যে বলি আই ওয়েন্ট হোম, তো ওইখানে তো আমরা টু দেই না। একটা ক্লজকে একটা ওয়ার্ড কানেক্ট করে দিল, কোনো প্রিপোজিশনের দরকার হলো না। তাহলে এইটা কিভাবে হলো? আচ্ছা, এইটা বোঝার জন্য আমরা একটু বাংলার সাথে কম্পেয়ার করি। এই সেন্টেন্সটার বাংলা কি বলো? আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুল গিয়েছিলাম নাকি স্কুলে গিয়েছিলাম? স্কুলে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা একটু লিখে ফেলি যে আমি স্কুলে গিয়েছিলাম। এইটা কি হবে বলো? আই ওয়েন্ট হোম। আমি কোনটা শুদ্ধ বলো? আমি বাড়ি গিয়েছিলাম নাকি বাড়িতে গিয়েছিলাম? বাড়ি গিয়েছিলামটা হচ্ছে শুদ্ধ। তাহলে আমরা একটু লিখি যে আমি বাড়ি গিয়েছিলাম। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা স্কুলের পরে যে এ বললাম, এটাকে আমরা বাংলা ব্যাকরণে কি বলি? বিভক্তি বলি। তো এইখানে কি বিভক্তি আছে বলো তো? স্কুলে এ বিভক্তি, যেটাকে আমরা কি বলি? সপ্তমী, তাই না? আর বাড়িতে কি বিভক্তি আছে বলো? শূন্য বিভক্তি। মানে কোনো কিছু নাই মানে কি? শূন্য বিভক্তি। বিভক্তির ইংলিশ কি বলো? প্রিপোজিশন। দেখো এখানে আমরা একটা বিভক্তি দিলাম, আমরা এখানেও কি করলাম? প্রিপোজিশন দিলাম। এখানে বিভক্তি দিলাম না, এখানে প্রিপোজিশনও দিলাম না। এইটাকে আমরা বলি শূন্য বিভক্তি। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? হ্যাঁ, জিরো প্রিপোজিশন। বোঝা গেছে? এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে জিরো প্রিপোজিশন। এখন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া জিরো প্রিপোজিশন কোনগুলা? জিরো প্রিপোজিশন তো জিরো, এটা আবার কোনগুলা কিভাবে হয়, তাই না? আচ্ছা, তো জিরো প্রিপোজিশন হচ্ছে যেসব জায়গাতে প্রিপোজিশন ডিজার্ভ করে কিন্তু দিলে ভুল হবে,
আমরা দেই না, ওই জায়গাগুলোকেই বলা হয় জিরো প্রিপোজিশন। তোমরা কয়েকটা সেন্টেন্স লেখো, একটা সেন্টেন্স লেখো, ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, এটা লিখো। লিখে দিছিলাম, আবার লেখো। ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার লিখে অ্যাবাউটটা কেটে দাও, তাহলে কি হলো? ডিসকাস দ্য ম্যাটার। তাহলে অ্যাবাউটটা এই যে লিখলা না, এই জায়গাটাই হচ্ছে জিরো প্রিপোজিশন, মনে থাকবে? তারপর আরেকটা সেন্টেন্স লিখতে পারো, হি এন্টার্ড দ্য ক্লাসরুম, মানে ইনটু দ্য ক্লাসরুম, তারপরে ইনটুটা কেটে দাও, এখানে ইনটু লেখাটা ভুল। এই যে ইনটু যে লিখলা না, এই জায়গাটাই হচ্ছে জিরো প্রিপোজিশন। হি এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম লিখে ইনটুটা কেটে দাও, ইনটু হয় না এখানে। এই যে হয় না, এই হয় নার জায়গাটাই হচ্ছে জিরো প্রিপোজিশন। বুঝছো সবাই? হ্যাঁ, এই যে এই বিষয়ে আমরা যাব। তার আগে আরেকটা জিনিস দেখো, তার মানে কি দেখা যাচ্ছে যে বিভক্তির ইংলিশ কি? প্রিপোজিশন। এছাড়াও তোমার অনুসর্গের নাম শুনছো তোমরা? অনুসর্গে কিছু এলিমেন্ট আছে যেটাও হচ্ছে প্রিপোজিশনের সাথে মিলে যায়, যেমন ছাড়া, আর এরকম বেশ কিছু এক্সাম্পল আছে। তাহলে কেউ যদি কখনো প্রশ্ন করে যে প্রিপোজিশনের বাংলা কি, অ্যান্সার কি হবে? বিভক্তি এবং অনুসর্গ দুইটা মিলিয়ে কি হয়? প্রিপোজিশন হয়। যদিও অনুসর্গগুলোকে আসলে বিভক্তির মধ্যেই জায়গা দেওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি দেয় নাই, কি আর করার। এখন আসা যাক, ও প্রশ্ন করলো যে ভাইয়া এটা তো বাংলার, এটা তো ইংলিশ, দুইটা তো কম্পেয়ার করা উচিত না? বাংলার লজিক বাংলার মতো, ইংলিশেরটা ইংলিশের মতো, এটা একটা কাকতালীয় ব্যাপার যে মিলে গেছে। কিন্তু হোমের আগে আমরা কেন টু দেই না, এটার ব্যাখ্যা কিন্তু এটা না। এটার ব্যাখ্যাটা কি? তুমি বিভিন্ন গ্রামার বইতে দেখবা যে হোমের আগে টু হয় না, এটার ব্যাখ্যা হচ্ছে জাস্ট একটাই। ওরা বলে যে নির্দিষ্ট জায়গা বোঝালে টু হয়, আর নির্দিষ্ট জায়গা না বোঝালে টু হয় না। এখন নির্দিষ্ট কোনটা আর অনির্দিষ্ট কোনটা, এটা না খুবই অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস, কেন এইটা আসলে একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে বোঝা খুবই কঠিন। কিন্তু আমরা কম্পেয়ার করে মোটামুটি একটা হালকা ধারণা পাবো। তো সেই ধারণাটাই আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করি তোমাদের। বিষয় হচ্ছে হোম মানে কি বলো? হোম মানে যদি বাড়ি হয়, তাহলে হাউস মানে কি? হ্যাঁ, হাউস মানে ঘর, কেন হাউস মানে বাড়ি না? ধরো তুমি একটা বাড়ি কিনছো, আই বট এ হোম নাকি আই বট এ হাউস? কেন হোম বললাম না কেন? হোম মানে তো বাড়ি। আচ্ছা, এখানে ছোট্ট একটা মানে ইনফরমেশন না, মিনিংয়ে একটা ছোট্ট ঝামেলা আছে। ঝামেলাটা কি? আমরা যখন হোম টাউন বলি, আমরা কি হোম টাউন দিয়ে কি বাড়ির শহর বলি? হোম গ্রাউন্ড যখন বলি, এটা কি বাড়ির গ্রাউন্ড? হোম টাউন বলতে আসলে কি বোঝাচ্ছে? যে নিজের শহর। হোম গ্রাউন্ড বলতে কি বোঝায়? নিজের গ্রাউন্ড। তোমরা যারা ফুটবল খেলা দেখো, ওই যে ম্যাচ থাকে দুইটা, তাই না? একটা হোম আর একটা কি অ্যাওয়ে। হোমটা হচ্ছে নিজের টেরিটরিতে খেলবা, আর অ্যাওয়েটা কোথায় খেলবা? অন্যের টেরিটরিতে খেলবা। তাহলে হোম বলতে আসলে কি বোঝাচ্ছে? নিজের টেরিটরি, নিজের জায়গা। বোঝা গেছে? হোমের আর একটা অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি হতে পারে? অ্যাব্রোড। হোম মানে হচ্ছে নিজের জায়গা, আর অ্যাব্রোড বলতে কি বোঝাবে? অন্যের জায়গা, মানে বিদেশ। এখন অ্যাব্রোড বলতে কি স্পেসিফিক কোনো দেশ বোঝায়? বিদেশ কি কোনো একটা স্পেসিফিক দেশ? আচ্ছা, তাহলে অ্যাব্রোড আমরা একটা নির্দিষ্ট জায়গা বুঝলাম না, মানে এটা নির্দিষ্ট জায়গা না। তাহলে আমরা কি লিখবো বলো তো? আই ওয়েন্ট টু অ্যাব্রোড নাকি শুধু অ্যাব্রোড? হ্যাঁ, আমরা লিখবো কি? আই ওয়েন্ট অ্যাব্রোড লিখবো। কেন লিখবো? কারণ এটা বিদেশ। বিদেশ বলতে স্পেসিফিক কোনো জায়গা এখানে বোঝায় নাই। এখানে যদি কানাডা থাকতো তাহলে তুমি কি করতে? আই ওয়েন্ট টু কানাডা দিতা। কেন? কারণ কানাডাও একটা বিদেশ, কিন্তু এটা স্পেসিফিক একটা জায়গা। তারপরে হচ্ছে আই ওয়েন্ট, এখানে যদি হচ্ছে ধরো কোন দেশ দিব? কানাডা, পাকিস্তান। আচ্ছা ঠিক আছে, তখন এখানে যদি পাকিস্তান থাকে তাহলে কি দিবা? আই ওয়েন্ট টু পাকিস্তান, তাই না? আচ্ছা, তোমাদেরকে তো মানুষ রাজাকার বলবে। আচ্ছা যাক, এখন আর এইসব ওয়ার্ড খায় না, তাই না? রাজাকার ফাজাকার এগুলো দিয়ে আসলে চলে না, বহুত বছর চলছে এগুলো দিয়ে, এখন আর এগুলো খায় না মানুষ। ঠিক একইভাবে তুমি হোমের কথাও চিন্তা করো, যে আমি আমার নিজের জায়গায় গিয়েছিলাম। তোমার এই নিজের জায়গাটা হতে পারে চিটাগং, হতে পারে সিলেট, হতে পারে বরিশাল, যে কোনো কিছুই হতে পারে। আমি যদি এখানে সিলেট লিখি, তাহলে তুমি কি দিবা? আই ওয়েন্ট সিলেট নাকি আই ওয়েন্ট টু সিলেট? ওয়েন্ট টু সিলেট।
বুঝছো ডিফারেন্সটা? এই কারণে হচ্ছে আমরা এখানে টু দেই না, এইখানেও টু দেই না। ক্লিয়ার? আমরা বলতে পারি জিরো প্রিপোজিশন, জিরো প্রিপোজিশন। আচ্ছা, এবার আরেকটু বাড়াই এই জিনিসটাকে। আই ওয়েন্ট অ্যাব্রোড ড্যাশ গেটিং এ নিউ জব। এই যে গেটিং এ নিউ জব, এইটা ক্লজ না ফ্রেজ বলো? গেটিং এ নিউ ফ্রেজ। এই যে একটু আগে দেখো আমরা যখন লিখছিলাম ওয়াকিং ইন দ্য মর্নিং, ওটাকে কি বলছো তুমি? ফ্রেজ বলছো। তাহলে এই যে গেটিং এ নিউ জব, এটাকে কি বলবা? ফ্রেজ বলবা। একটা ক্লজের সাথে একটা ফ্রেজকে কানেক্ট করে দিবে কে বলো? প্রিপোজিশন। তাহলে এখানে কি দিতে পারি আমরা? ফর দিতে পারি, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা দুইটারই এক্সাম্পল পেলাম যে একটা ক্লজের সাথে একটা ওয়ার্ডকে কানেক্ট করতে পারে প্রিপোজিশন, একটা ক্লজের সাথে একটা ফ্রেজকে কানেক্ট করতে পারে কে? প্রিপোজিশন। এইবার আমরা একটু এই দিকে আসি। এইটা একটা ক্লজ, আর এটাকে কি বলছিলা তোমরা? ফ্রেজ। ক্লজ আর ফ্রেজের কানেকশনটা কে করবে? এই জন্য আমরা এই ফরকে বলছি কি? প্রিপোজিশন। এইটাও ক্লজ, এইটাও ক্লজ, এই জন্য এটাকে আমরা কি বলছি? কনজাংশন। তাহলে এই ফরটা কনজাংশন আর এই ফরটা কি? প্রিপোজিশন। এইবার দেখি তোমরা কতটুকু বুঝছো। এই যে দুইটা সেন্টেন্স লিখলাম, দেখ, বিফোর আই ওয়েন্ট আউট আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। বিফোর গোয়িং আউট আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক। এইবার বলো, আই ওয়েন্ট আউট, এটা কি ক্লজ না ফ্রেজ? ক্লজ। আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এটা কি? ক্লজ। দুইটা ক্লজকে কে কানেক্ট করবে? আর এই বিফোরটা কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন। গোয়িং আউটটা কি বলো তো? ফ্রেজ। আর আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এটা কি? ক্লজ। ফ্রেজ আর ক্লজের কানেকশনটা কে করবে? তাহলে এইটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। এটা কিন্তু যেন তেন কোয়েশ্চেন না, যথেষ্ট ডিফিকাল্ট কোয়েশ্চেন। এইসব কোয়েশ্চেন তুমি যখন হচ্ছে আর উপরের ক্লাসের এক্সাম দিবা তখন এই কোয়েশ্চেনগুলোই আসবে, দেখবা ম্যাক্সিমামই হচ্ছে এই কোয়েশ্চেনগুলো ভুল করে আসে। সেম বিফোর, এইখানে কনজাংশন আর এইখানে কি? প্রিপোজিশন। এই রিজনটা তো বুঝছো কেন এটা প্রিপোজিশন আর কেন এটা কনজাংশন? আচ্ছা, এবার বলো তো ভাইয়ারা, এইটা কি সেন্টেন্স? এটা তো কনজাংশন, তাই না? কি কনজাংশন বলো? বিফোরটা বিফোর কিসের মধ্যে ছিল? সাবঅর্ডিনেটিং এ ছিল না? সাবঅর্ডিনেটিং কনজাংশন যে সেন্টেন্সে থাকে ওইটাকে আমরা কি সেন্টেন্স বলি? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর এটা কি সেন্টেন্স? এটা 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 সিম্পল সেন্টেন্স। বোঝা গেছে? কারণ এখানে এই যে দেখো, এটা তো কোনো ক্লজ না, তাই না? জাস্ট একটাই ক্লজ আছে, আর কোনো ক্লজ নাই। তাহলে এটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পল করি তখন আমরা একটা কনজাংশনকে কিসে কনভার্ট করে নেই বলো? প্রিপোজিশনে কনভার্ট করে নেই। এই যে দেখো, এখানেও তুমি সেম কাজ করছো। কমপ্লেক্স থেকে যখন সিম্পল করছো তখন তুমি কি করছো? কনজাংশনটাকে, মানে বিকজ হচ্ছে কনজাংশন ছিল, ওইটাকে ধরে তুমি কি করছো? বিকজ অফ বানাই দিছো, প্রিপোজিশন বানাই দিছো, বা ফর বানাই দিছো, বা ডিউ টু বানাই দিছো। তার মানে কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পল করি তখন আমরা কনজাংশনকে কিসে কনভার্ট করি? প্রিপোজিশনে কনভার্ট করি। তার মানে পুরো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ডিপেন্ড করে এই কনজাংশনের চেঞ্জের উপরে। কমপ্লেক্স আর কম্পাউন্ডের ডিফারেন্সটা খুব ইজি। কম্পাউন্ডে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, ওইটাকে চেঞ্জ করে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসাই দিলে কমপ্লেক্স হয়ে যায়। কিন্তু কমপ্লেক্স থেকে তুমি যখন সিম্পল করবা তখন কনজাংশনটাকে আমরা কি বানিয়ে নেই? প্রিপোজিশন বানিয়ে নিই। মনে থাকবে ইনফরমেশনগুলো? মনে না থাকলেও সমস্যা নাই, এগুলো আমরা সামনে আবারও বারবার করে বলবো। বলতে বলতে এগুলো এমনিতেই হয়ে যাবে। কিন্তু ফরের বিষয়টা বুঝছো? ফর প্রিপোজিশন হিসেবেও কাজ করে, আবার কি হিসেবে কাজ করতে পারে? কনজাংশন হিসেবেও কাজ করতে পারে। আর যখন কনজাংশন হিসেবে কাজ করবে হুবহু বিকজের মতো মিনিং দিবে, কিন্তু তখন আমরা সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মুছে ফেললাম। এইবার এই অ্যান্ডটা দেখো, এটা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড নিয়ে আসলে বলার কিছু নাই, তারপরও বলার অনেক কিছু আছে। মানে এই ছোট্ট একটা জিনিস দিয়ে
অনেক কমপ্লিকেটেড কোয়েশ্চেন করা যায়। কিভাবে কোয়েশ্চেনটা করা যায়? ধরো আমি যদি একটা সেন্টেন্স লিখি, ধরো লিখলাম যে রহিম, আবার সেই রহিমকে নিয়ে আসলাম, রহিম ইজ এ স্টুডেন্ট অ্যান্ড হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে কয়টা সেন্টেন্স? একটাই সেন্টেন্স। একটা ফুল স্টপ মানে কয়টা সেন্টেন্স? একটা সেন্টেন্স। আর ক্লজ হচ্ছে দুইটা। বুঝা গেছে? কম্পাউন্ড সেন্টেন্সে কমা দেওয়ার নিয়ম এই জন্য আমি দিলাম, তোমরা পরীক্ষায় দিও না, টিচারে না বুঝে কেটে দিবে। আচ্ছা, এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। অ্যান্ডের মিনিং নিয়েও তোমাদের কারো কোনো সমস্যা নাই। কিন্তু ধরো যদি সেন্টেন্সটাকে আমরা চাইলে না এইভাবেও লিখতে পারি যে রহিম ইজ এ স্টুডেন্ট ফুল স্টপ, ক্যাপিটাল লেটারের অ্যান্ড কমা হি গোজ টু স্কুল রেগুলারলি। এখন কয়টা সেন্টেন্স বলো? এটা ছিল, আগেরটা ছিল কম্পাউন্ড, একটাই সেন্টেন্স। আর এইখানে দুইটা সেন্টেন্স হয়ে গেছে না? দুইটা কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। ওইটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা লিখতে পারি যে টু সিম্পল সেন্টেন্সেস। এই জন্য আধুনিক অনেক গ্রামারিয়ানরা আছে, তারা বলে কম্পাউন্ড সেন্টেন্স বলতে আসলে কোনো সেন্টেন্স নাই, এইটা আসলে দুইটা সিম্পল সেন্টেন্সের কম্বিনেশন। কিন্তু আমাদের আপাতত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স আছে, এটাই মনে করা লাগবে। আমরা ওই লেভেলে এখনো যাই নাই, এই জন্য আমরা এগুলো বলতে পারবো না। তোমার পরীক্ষায় কখনো আসলো ধরো এইটা, এই অ্যান্ডটা কি কনজাংশন, কি অ্যান্সার দিবা বলো? এইটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু এইটা কি এখন কোঅর্ডিনেটিং কনজাংশন? আমাদের কনজাংশন কয় প্রকার ছিল? 4 প্রকার ছিল। সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন, আর কি কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্বগুলো কীরকম ছিল বলো? ওই যে সেন্টেন্সের শুরুতে থাকে, ডিরেক্টলি কাউকে কানেক্ট করে না, এরকমই তো ছিল, তাই না? অ্যাকচুয়ালি, ইউজুয়ালি, এগুলোই তো ছিল, তাই না? অ্যান্ডটা হুবহু ওদের মতো কাজ করছে না? তাহলে এই অ্যান্ডকে আমরা কি কনজাংশন বলবো? হ্যাঁ, কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। কনজাংটিভ অ্যাডভার্ব। আর এইটা কি কনজাংশন? এইটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এইটা কোঅর্ডিনেটিং কনজাংশন, আর এটা কি কনজাংটিভ অ্যাডভার্ব। মনে থাকবে? আচ্ছা, অনেকেই তোমাদেরকে বলবে যে সেন্টেন্সের শুরুতে অ্যান্ড বাট ইউজ করা যায় না, সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যে কোনো বই টই নাও বা যে কোনো আর্টিকেল পড়তে নাও, তুমি অনেক সেন্টেন্স পাবা যেখানে শুরুতে অ্যান্ড বা বাট থাকে। কেউ যদি তোমাদেরকে বলে ভবিষ্যতে কখনো যে সেন্টেন্সের শুরুতে অ্যান্ড বা বাট কেন লিখছো, এটা হয় নাই, সাথে সাথে অ্যান্সারটা কি দিবা? যে অবশ্যই হয়েছে। এখন এই কনজাংশনটাকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন না বলে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলবো। অ্যান্ড এবং বাট কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও কাজ করে, আবার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। আমি যেখানে অ্যান্ড বা বাটকে সেন্টেন্সের শুরুতে লিখছি, ওইখানে ওইটার পরিচয় হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। তখন যাকে এই অ্যান্সারটা দিবা, সে কি বলবে? সে বলবে আপনার কথা যেহেতু বুঝি নাই, আপনি তাহলে ঠিকই বলেছেন। বুঝা গেছে? কিন্তু তোমরা তো বুঝছো। আচ্ছা, তোমরা বুঝলেই হবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? আমরা ফর দেখলাম, অ্যান্ড দেখলাম, এবার এইটা দেখব। বাটটাও সেম। বাট যদি সেন্টেন্সের মাঝে থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, আর শুরুতে থাকলে কি হবে? কনজাংটিভ অ্যাডভার্ব। আমি একটু মডিফাই করে লিখি। যে রহিম ইজ এ স্টুডেন্ট, বা একটু মডিফাই করে এইভাবে লিখি, রহিম ইজ এ গুড স্টুডেন্ট বাট হি ফেইলড। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট বাট হি ফেইলড, এইটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং এই কনজাংশনকে আমরা কি কনজাংশন বলবো? কোঅর্ডিনেটিং কনজাংশন। যদি সেন্টেন্সটা এইভাবে থাকে যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট ফুল স্টপ, তারপরে এইরকম বাট হি ফেইলড, এখন দুইটা সিম্পল সেন্টেন্স পেয়ে গেলাম আমরা, তাই না? আর এই কনজাংশনকে আমরা কি কনজাংশন বলবো?
কনজাংটিভ অ্যাডভার্ব। বাটের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে ইয়েট। আমরা এইটাও এখন দেখব। তুমি চাইলে করতে পারতা, চাইলে কি করতে পারতা, এইখানে তুমি চাইলে ইয়েট লিখতে পারতা, মানে আমরা যেখানে বাট লিখছি ঠিক সেম জায়গাতে তুমি হচ্ছে এখানে ইয়েট লিখতে পারতা। যে রহিম একজন ভালো স্টুডেন্ট, তবুও সে কি করছে, ফেইল করছে। বা কিন্তু আবার এইভাবেও লিখতে পারতা, ইচ্ছা তোমার। এইভাবে লিখলে ইয়েটটাকে আমরা কি বলতাম, কোঅর্ডিনেটিং কনজাংশন। আর এইভাবে লেখাতে আমরা এটাকে কি বলি, কনজাংটিভ অ্যাডভার্ব। এখন ইয়েটের আরেকটা ব্যবহার আছে। ধরো আমরা যদি লিখি হি ড্যাশ ডু দ্য ওয়ার্ক ইয়েট, এটার মিনিংটা কি বলো, যে সে এখনো কাজটা করে নাই, এরকম কিছু একটা হবে, তাই না? আচ্ছা, এইখানে তাহলে ইয়েটটার মিনিং কি আসতেছে, এখনো। এটা কোন পার্টস অফ স্পিচ বলো? সময় বোঝাচ্ছে না এখনো দিয়ে? সময় বোঝালে কি হয়, অ্যাডভার্ব হয়। এবং এটাকে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এইটা হচ্ছে অ্যাডভার্ব, এই ইয়েটটা অ্যাডভার্ব, আর এই ইয়েটটা কনজাংটিভ অ্যাডভার্ব, আর এইটা কি কোঅর্ডিনেটিং কনজাংশন। এই ধরনের থিওরিটিক্যাল জিনিসগুলো তোমাদের এসএসসি বা এইচএসসিতে আসবে না, কিন্তু পরবর্তীতে ভর্তি পরীক্ষাগুলোতে আসবে। এখন দেখো এখানে কি হবে বলো। কেউ যদি লেখে আই ডিডেন্ট ডু দ্য ওয়ার্ক ইয়েট, এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ আমাদের টেন্সের একটা রুল আছে, সেন্টেন্সে যদি ইয়েট অ্যাডভার্ব হিসেবে থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টে লিখতে হবে। এইখানেও কিন্তু ইয়েট আছে, কিন্তু আমি কি প্রেজেন্ট পারফেক্টে লিখছি? লিখি নাই। মানে ইয়েট যখন কনজাংশন হিসেবে থাকবে তখন তুমি যে কোনো টেন্সে লিখতে পারো, কিন্তু ইয়েট যদি অ্যাডভার্ব হিসেবে থাকে তাহলে তোমাকে অবশ্যই কোন টেন্সে লেখা লাগবে, প্রেজেন্ট পারফেক্টে। তাহলে এটাকে আমরা কি লিখবো বলো তো, হি হ্যাজন্ট ডান দ্য ওয়ার্ক ইয়েট। তবে এই সেন্টেন্সটাকে এইভাবে না বলে আরেকভাবে সবচেয়ে বেশি বলে, সেটা হচ্ছে হি হ্যাজ ইয়েট টু ডু দ্য ওয়ার্ক। এইভাবেই হচ্ছে বেশি বলে। তোমার যেভাবে মন চায় তুমি বলো, সমস্যা নেই। আমাকে একটু 5টা মিনিট দাও, আমি বাকি কটাও শেষ করে দিই, ওগুলাতে বেশি সময় লাগবে না। এটা মনে রাখো কিন্তু, ইয়েট যখন কনজাংশন হিসেবে থাকে তখন যে কোনো টেন্সে লেখা যায়, কিন্তু ইয়েট যদি অ্যাডভার্ব হিসেবে থাকে তখন তোমাকে কি লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্টই লিখতে হবে। আচ্ছা, এবার আসা যাক অর দিয়ে আমরা একটা বিখ্যাত সেন্টেন্স লিখি, ডু অর ডাই, ব্যাস হয়ে গেল। নট দিয়ে একটা সেন্টেন্স বলো তো, দাও, লিখলাম আই ডোন্ট লাইক দিস বুক নর দ্যাট বুক। এটার মানে কি, যে আমার এই বইটাও ভালো লাগে না, ওইটাও ভালো লাগে না। এটা কি সেন্টেন্স বলো, কম্পাউন্ড সেন্টেন্স। প্রশ্ন হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজ থাকে কয়টা, প্রিন্সিপাল ক্লজ 2টা থাকে না, একটা পেলাম, আরেকটা কই বলো তো কই? তোমাদেরকে ওই যে প্রথম ক্লাসে বলছিলাম যে অ্যান্ড হচ্ছে প্লাসের মতো একদম মিলিয়ে দেয়, আর বাট, অর, নর, ইয়েট এগুলো হচ্ছে অনেকটা ডিসকানেক্টিং কনজাংশন। ভেতর থেকে মানে কানেক্ট করে কিন্তু ভেতর থেকে সেপারেট করে দেয়। মানে ওরা কানেক্ট করছে, এই নর কিন্তু তোমার দিস বুক আর দ্যাট বুককে কানেক্ট করে নেয়। কাকে কাকে কানেক্ট করছে বলো তো, আই ডোন্ট লাইক দিস বুক নর আই ডোন্ট লাইক দ্যাট বুক। বোঝা গেছে? ভেতর থেকে হচ্ছে ডিসকানেক্ট করে ইলাবোরেট করে দেয় জিনিসটাকে। তাহলে এইখানে আসলে এই জিনিসটা আমরা লিখি নাই যে আই ডোন্ট লাইক দিস বুক নর আই ডোন্ট লাইক দ্যাট বুক, এই জিনিসটা আমরা লিখি নাই। তাহলে এটা কি সেন্টেন্স? অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স। অর নর গেল, রইল কি সো বা দেয়ারফর। আমরা ক্লাসটা শুরু করছিলাম কোনটা দিয়ে, এটা দিয়েই শুরু করছিলাম না? যেখানে আমরা দেয়ারফর লিখছি চাইলে ওইখানে আমরা সো লিখতে পারতাম না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, এইটাও না ওদের মতোই। সো আর দেয়ারফরকে যদি সেন্টেন্সের শুরুতে লেখো এটাকে আমরা কি কনজাংশন বলবো, কনজাংটিভ অ্যাডভার্ব। আর সেন্টেন্সের মাঝে যদি লিখি তাহলে আমরা কি বলবো, কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এইখানে আমরা যতগুলো কনজাংশন লিখলাম তাদের মধ্যে কারা কারা 2 কনজাংশনের মধ্যে পড়ে, মানে কোঅর্ডিনেটিং আর কনজাংটিভ অ্যাডভার্ব, একে একে একটু দেখি। এইটা তাই না, এইটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও কাজ করে, অ্যান্ড
আবার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। বাট এইটাও কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে, আবার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অর কি করে? অর নর না, অর নর কি জীবনে শুরুতে দেখছো? ও ওইভাবে ইউজ হয় না। ইয়েট কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও কাজ করে, আবার কি হিসেবে কাজ করে? কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। সো আর দেয়ারফরও কি করে? কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবেও কাজ করে, আবার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবেও কাজ করে। মানে একই এলিমেন্ট ব্যবহারের উপর বেস করে আমরা ভিন্ন ভিন্ন কনজাংশনে ওদেরকে জায়গা দিতে পারি। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন বুঝছো সবাই? যে অ্যান্ডের পরিবর্তে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। এই জিনিসটা আমরা অনেকেই জানি না যে অ্যান্ডের পরিবর্তে সেমিকোলন ইউজ করা যায়। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, খুব সহজ সেন্টেন্স লিখলাম, ধরো রহিম ইজ এ স্টুডেন্ট বা ইজ এ গুড স্টুডেন্ট and he goes to school regularly. এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? কম্পাউন্ড সেন্টেন্সে কমা দেয়াটা হচ্ছে নিয়ম, কিন্তু আমরা আমাদের দেশে দেই না, তাই না? তো তোমরা বোর্ড এক্সামে কম্পাউন্ড সেন্টেন্সে ভুলেও কমা দিতে যাবে না, কিন্তু পরবর্তী জীবনে কম্পাউন্ড সেন্টেন্স লিখলে কমা দিবা। বোঝা গেছে? আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে, কম্পাউন্ড সেন্টেন্সটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট সেমিকোলন হি গোজ টু স্কুল রেগুলারলি। মাঝে মাঝে দেখা যায় কি সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত অ্যান্ড চলে আসছে, তখন ওই অ্যান্ডটাকে অ্যাভয়েড করার জন্য এই কাজটা করা হয়। অ্যান্ডের পরিবর্তে কি ইউজ করি আমরা? সেমিকোলন। মনে থাকবে? এইটাকে আমরা কি সেন্টেন্স বলি বলো তো ভাইয়ারা? কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক একইভাবে এইটাকেও আমরা কি সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেছে? এটাও কম্পাউন্ড সেন্টেন্স। এটা বোর্ডে লিখতে যেও না, টিচাররা না বুঝে কেটে দিবে, কিন্তু পরবর্তীতে তুমি যখন আরো হায়ার লেভেলে এক্সাম দিবা তখন এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। তাহলে আবারও বলি আমি, আমরা অ্যান্ডের পরিবর্তে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কি করতে পারি? সেমিকোলনটা দিতে পারি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমরা যদি হচ্ছে এইভাবে কোনো সেন্টেন্স যদি লিখি যে রহিম অ্যান্ড করিম ওয়েন্ট দেয়ার, এইখানে কি আমরা এইভাবে লিখতে পারবো কিনা যে রহিম সেমিকোলন করিম? এইটা কিন্তু করা যাবে না। বোঝা গেছে? এইটা করা যাবে না, এখানে তোমাকে অ্যান্ডই লেখা লাগবে। আমরা কম্পাউন্ড সেন্টেন্সে যে অ্যান্ডটা ইউজ করি সেই অ্যান্ডের পরিবর্তে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। মনে থাকবে এই বিষয়টা, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের দেশের ম্যাক্সিমাম বইতে এই জিনিসটা আসলে মেনশন করা নাই, কিন্তু পরবর্তীতে যে আমাদের সমস্যা হয়। এতটুকু বুঝছো সবাই? এটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যখন দুইটা প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করবে তখন এটাকে আমরা কি সেন্টেন্স বলবো? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আবার একটু সামারাইজ করি, সাবঅর্ডিনেটিং কনজাংশন কি সেন্টেন্স বানায়? কমপ্লেক্স সেন্টেন্স। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।